আমার চ্যানেল সাজবি লেসনে তোমাদের সবাইকে ওয়েলকাম। ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের যে সিরিজটা আমি শুরু করেছিলাম সেখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ভারতীয় সংবিধানের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সোর্স, ফিচার এবং প্রিয়াম্বাল, তো সেই সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ভারতের সংবিধান রচনা করেছেন অপশান এ গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অনেক সময় এক্সামে কোশ্চেন দেয় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ কবে গঠিত হয়, তো সেটা হবে ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠন করা হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। গণপরিষদের ধারণা প্রথম দিয়েছিলেন অপশান এ এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায়। কমিউনিস্ট পার্টির নেতা এম.এন. রায় 1934 খ্রিস্টাব্দে প্রথম গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়া দিয়েছিলেন। আর এখানে বলি, এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। যে সংগঠন সর্বপ্রথম অফিসিয়ালি গণপরিষদ গঠনের দাবি জানান সেটা হলো অপশান এ জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সর্বপ্রথম 1935 খ্রিস্টাব্দে অফিসিয়ালি গণপরিষদ গঠনের দাবি জানান। তবে মনে করা হয় স্বরাজ পার্টি সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদের ধারণা দিয়েছিলেন এবং 1935 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ডিম্যান্ড করেছিলেন। নিচের কোনটির অধীনে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল? উত্তর হবে অপশান এ ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 এর রিকমেন্ডেশনে ভারতের গণপরিষদ বা ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল। তো ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 খ্রিস্টাব্দের মার্চ মাসে লর্ড এটলি ভারতে পাঠিয়েছিলেন, যার 3 জন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, যারা হচ্ছেন লর্ড পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং মিস্টার এভি আলেকজান্ডার। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় অপশান এ 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। অনেক সময় এক্সামে কোশ্চেন আসে যে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কোথায় অনুষ্ঠিত হয়, তো সেটার উত্তর হবে নিউ দিল্লিতে। প্রথমে ভারতীয় গণপরিষদে সদস্যের সংখ্যা ছিল অপশান এ 389 জন। ভারতীয় গণপরিষদের টোটাল সদস্য সংখ্যা ছিল 389 জন। তাদের মধ্যে 296 জন ছিল নির্বাচিত আর 93 জন প্রিন্সলি স্টেট থেকে নমিনেট করা হয়েছিল। আর অনেক সময় এক্সামে কোশ্চেন আসে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিংয়ে কতজন সদস্য উপস্থিত ছিল, তো সেটার উত্তর হবে 211 জন। আবার কোনো কোনো জায়গায় এই সংখ্যাটা 207 জনও থাকে। গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন অপশান বি সচিদানন্দ সিনহা। 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ বা ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিংয়ের সবচেয়ে সিনিয়র মোস্ট ব্যক্তি ছিলেন সচিদানন্দ সিনহা, যাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির টেম্পোরারি প্রেসিডেন্ট বা অস্থায়ী সভাপতি হিসেবে সেই দিন চুজ করা হয়েছিল। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন অপশান সি রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদ বা ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সেকেন্ড মিটিং 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় এবং সেই মিটিংয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট চুজ করা হয়, যেটা ছিলেন রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন অপশান এ বি.এন. রাও। বি.এন. রাও ছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লিগ্যাল অ্যাডভাইজার। আর এইচ.সি. মুখার্জি ছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও এইচ.সি. মুখার্জি ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের গভর্নরও ছিলেন। ভারতীয় গণপরিষদের কোন মিটিংয়ে অবজেক্টিভস রিজলিউশন পেশ করা হয়েছিল? উত্তর হবে অপশান সি থার্ড মিটিংয়ে। ভারতীয় গণপরিষদ বা ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির থার্ড মিটিং, যেটা অনুষ্ঠিত হয়েছিল 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে, তো সেই দিন অবজেক্টিভ রিজলিউশন পেশ করা হয়েছিল। ভারতীয় গণপরিষদে অবজেক্টিভস রিজলিউশন পেশ করেছিলেন অপশান বি জওহরলাল নেহেরু। গণপরিষদ অবজেক্টিভ রিজলিউশন গ্রহণ করেছিল অপশান এ 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে। গণপরিষদের শেষ মিটিং হয়েছিল অপশান ডি 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ভারতীয় গণপরিষদে মোট অধিবেশন হয়েছিল
অপশন সি 11টি। ভারতীয় গণপরিষদ বা ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির টোটাল সেশন বা মোট অধিবেশন হয়েছিল 11টি, তবে অনেক জায়গায় এটাকে 12টি ধরা হয়। এর কারণ হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট সেশন হয়েছিল বা 11th সেশন হয়েছিল 14 থেকে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। তবে এর পরেও ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আরও একবার মিট করেছিল, সেটা হচ্ছে জানুয়ারি 24, 1950 খ্রিস্টাব্দে, এবং সেটাই হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট মিটিং। তো সেই হিসাবে 12টা সেশন ধরা হয়। গণপরিষদ খসড়া কমিটি অ্যাপয়েন্ট করেছিল অপশান এ 29শে আগস্ট 1947 খ্রিস্টাব্দে। গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে কতগুলো কমিটি গঠন করেছিল। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কমিটি ছিল খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। তো এই ড্রাফটিং কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল 29শে আগস্ট 1947 খ্রিস্টাব্দে। ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল ভারতের সংবিধানের খসড়া রচনা করবার জন্য। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন অপশন সি বি.আর. আম্বেদকর। গণপরিষদের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল 7 জন মেম্বারকে নিয়ে, যার চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। আর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। খসড়া কমিটি ভারতের প্রথম ড্রাফট কনস্টিটিউশন গণপরিষদের প্রেসিডেন্টকে সাবমিট করেছিল অপশন বি ফেব্রুয়ারি মাসে 1948 খ্রিস্টাব্দে। তো ড্রাফটিং কমিটি তার ফার্স্ট ড্রাফট কনস্টিটিউশন গণপরিষদের প্রেসিডেন্টকে জমা দিয়েছিল 1948 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে, কিন্তু সেটা গ্রহণ করা হয়নি, সংশোধনের জন্য পুনরায় দেওয়া হয়েছিল। গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন অপশন এ রাজেন্দ্র প্রসাদ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্টিয়ারিং কমিটি গঠন করেছিল, যার সদস্য সংখ্যা ছিল 19 জন, এবং যেটা গঠিত হয়েছিল 1947 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। মনে করা হয় এটা গঠন করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সেকেন্ড সেশনে, যেটা হয়েছিল 20 থেকে 25 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দের মধ্যে। গণপরিষদের ইউনিয়ন পাওয়ার্স কমিটির চেয়ারম্যান ছিলেন অপশন বি জওহরলাল নেহেরু। গণপরিষদ 1947 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ইউনিয়ন পাওয়ার্স কমিটি গঠন করেছিল, যার সদস্য সংখ্যা ছিল 12 জন, এবং যার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। এছাড়াও জওহরলাল নেহেরু ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এবং স্টেট কমিটিরও চেয়ারম্যান ছিলেন। গণপরিষদের অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস এর চেয়ারম্যান ছিলেন অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা গণপরিষদের যে অধিবেশনে স্থির হয় সেটা হচ্ছে অপশান ডি 4th সেশন বা 4র্থ অধিবেশনে। তো ভারতের গণপরিষদ বা ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির 4th সেশন হয়েছিল 14 থেকে 31শে জুলাই 1947-এ, এবং তখনই ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয়। ভারতীয় গণপরিষদ আধুনিক জাতীয় পতাকার রূপটি গ্রহণ করেছিল অপশন সি 22শে জুলাই 1947 খ্রিস্টাব্দে। এক্সামে অনেক সময় কোশ্চেন দেয় যে ভারতের আধুনিক জাতীয় পতাকার উইথ এবং লেংথের রেশিও কত, তো সেটার উত্তর হবে 2:3। আর ভারতীয় ইতিহাসে ভারতের জাতীয় পতাকার রূপকার বলা হয় পিঙ্গালি ভেঙ্কাইয়াকে। তবে ট্রেভার রয়েলের লেখা বই দ্য লাস্ট ডেজ অফ দ্য রাজে বলা আছে যে ভারতের জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন একজন মুসলিম নারী, যিনি ছিলেন বদরুদ্দিন তৈয়বজির স্ত্রী সুরাইয়া তৈয়বজি। ভারতীয় গণপরিষদ ন্যাশনাল অ্যানথেম গ্রহণ করেছিল অপশান এ 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণ মন, যার রচয়িতা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা প্রথম গাওয়া হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের 1911 সালের কলকাতা অধিবেশনে। ভারতীয় গণপরিষদ ন্যাশনাল সং গ্রহণ করেছিল অপশন এ 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম, যার রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসে পাবলিশ হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। এটা প্রথম গাওয়া হয়েছিল যে পলিটিক্যাল অকেশনে, সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের
1896 সালের কলকাতা অধিবেশনে, যার সভাপতিত্ব করেছিলেন রহিমতুল্লাহ সায়ানি, যিনি ভারতের জাতীয় কংগ্রেসের সেকেন্ড মুসলিম প্রেসিডেন্ট ছিলেন। ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করেছিলেন। অপশান এ 26/1/1950 অর্থাৎ 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, এবং ওই দিনই ভারতের ন্যাশনাল এমব্লেম গৃহীত হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা। ভারতের সংবিধান গৃহীত হয় অপশান বি 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ দ্বারা, আর ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। ভারতের মূল সংবিধানে তপশিলের সংখ্যা ছিল অপশান এ 8টি, যেটা বর্তমানে এখন 12টি, আর ভারতের মূল সংবিধান বা অরিজিনাল কনস্টিটিউশনে আর্টিকেলের সংখ্যা ছিল 395টি এবং পার্ট বা অংশ ছিল 22টি। বর্তমানে পার্ট বা অংশের সংখ্যা হচ্ছে 25টি। ভারতীয় সংবিধান হলো অপশান সি আংশিক দুষ্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয়, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটির মিক্সচার। কনস্টিটিউশন দুরকম হতে পারে, একটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন আর একটা হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন। রিজিড কনস্টিটিউশন মানে হচ্ছে যেখানে অ্যামেন্ডমেন্ট করা খুব সহজে হয় না, অ্যামেন্ডমেন্ট করবার জন্য বা সংশোধনের জন্য স্পেশাল প্রসিডিওর ফলো করতে হয়। যেমন আমেরিকার কনস্টিটিউশন হচ্ছে একটা রিজিড কনস্টিটিউশন। অন্যদিকে ফ্লেক্সিবল কনস্টিটিউশন হচ্ছে যেখানে অ্যামেন্ডমেন্ট খুব সহজেই করা যায়, যেমন ব্রিটিশ কনস্টিটিউশন। তো ভারতীয় সংবিধানের কিছু কিছু প্রভিশন আছে যাদের খুব সহজে অ্যামেন্ডমেন্ট করা যায়, আর কিছু কিছু প্রভিশন আছে যাদের খুব সহজে অ্যামেন্ডমেন্ট করা যায় না, অ্যামেন্ডমেন্টের জন্য স্পেশাল প্রসিডিওর ফলো করতে হয়। তাই জন্য ভারতীয় সংবিধান হচ্ছে রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটির মিক্সচার। ভারতীয় সংবিধান সংশোধনীতে কয়টি পদ্ধতি রয়েছে? উত্তর হবে অপশান এ 3টি। ভারতীয় সংবিধানের যে সমস্ত প্রভিশন আর্টিকেল 368-র আন্ডারে পড়ে তাদেরকে সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করা হয় দুরকমভাবে। একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, যেখানে কোনো কিছু অ্যামেন্ডমেন্ট করতে গেলে পার্লামেন্টের 2 হাউসের টোটাল মেম্বারের 2/3 ভাগকে প্রেজেন্ট থাকতে হবে, ইলেকশন হবে, মেজরিটি যেটা বলবে সেটাই হবে। আর একটা হচ্ছে স্পেশাল মেজরিটির সাথে সাথে কোনো কিছু অ্যামেন্ডমেন্ট করতে গেলে ভারতবর্ষের টোটাল যে স্টেট আছে তার অর্ধেক সংখ্যক স্টেটের অনুমতির প্রয়োজন হয়। আর একটা পদ্ধতি হচ্ছে যে সমস্ত প্রভিশন 368 আর্টিকেলের আন্ডারে পড়ছে না তাদেরকে অ্যামেন্ডমেন্ট করা হয় সিম্পল মেজরিটির সাহায্যে। ভারতীয় সংবিধানের রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ এর ধারণা নেওয়া হয়েছে অপশান এ আয়ারল্যান্ড কনস্টিটিউশন থেকে। ভারতীয় সংবিধানের রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ বা ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি 4 নম্বর পার্টে রয়েছে। ভারতীয় সংবিধানের সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা নেওয়া হয়েছে অপশান বি ইউকে কনস্টিটিউশন বা ব্রিটেন কনস্টিটিউশন থেকে। ভারতীয় সংবিধানের সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ বলতে বোঝায় ভারতীয়দের একটাই সিটিজেনশিপ থাকবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এর ধারণা নেওয়া হয়েছে অপশান এ ইউএসএ কনস্টিটিউশন বা আমেরিকার কনস্টিটিউশন থেকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল অর্ডার নেওয়া হয়েছে আমেরিকা থেকে, আর ভারতীয় সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনার ভিত্তি হচ্ছে অবজেক্টিভ রিজলিউশন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটির ধারণা নিয়েছে অপশান সি ফ্রেঞ্চ কনস্টিটিউশন বা ফ্রান্সের কনস্টিটিউশন থেকে। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় লিবার্টি অর্থাৎ স্বাধীনতা, ইকুয়ালিটি অর্থাৎ সমতা এবং ফ্র্যাটার্নিটি অর্থাৎ সৌভ্রাতৃত্ববোধের উল্লেখ রয়েছে, যার ধারণা নেওয়া হয়েছে ফ্রান্সের কনস্টিটিউশন থেকে। আর এখানে বলি রাশিয়ার কনস্টিটিউশন থেকে বা ইউএসএসআর এর কনস্টিটিউশন থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে জাস্টিস বা ন্যায় বিচারের উল্লেখ আছে সেই ধারণা নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে 3 ধরনের জাস্টিসের উল্লেখ আছে, একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস আর হচ্ছে সোশ্যাল জাস্টিস। কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন? উত্তর হবে অপশান এ ঠাকুর দাস ভার্গব।
ঠাকুরদাস ভার্গব ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বালকে দ্য সোল অফ কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন। এটা বলার কারণ হচ্ছে যে ভারতীয় সংবিধানের ইন্টারপ্রিটেশনে যদি কোনো ডাউট আসে তাহলে সেটা প্রিয়াম্বালের মাধ্যমে সলভ করা যায়, কারণ ভারতীয় সংবিধানের বেসিক আইডিয়া প্রোভাইড করে। কে বলেছিলেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের প্রবেশের চাবিকাঠি? উত্তর হবে অপশন বি, আর্নেস্ট বার্কার বলেছিলেন ভারতীয় সংবিধানের প্রিয়াম্বাল হচ্ছে ভারতীয় সংবিধানের প্রবেশের চাবিকাঠি। আর্নেস্ট বার্কার একজন ইংলিশ পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন। তিনি কিংস কলেজ লন্ডনের প্রিন্সিপাল ছিলেন 1920 থেকে 1927 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ অপশান বি, আদালতের বিচারযোগ্য নয়, অর্থাৎ ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নন জাস্টিসিয়েবল, কোর্ট অফ লতে এনফোর্সেবল নয়। অনেক সময় এক্সামে কোশ্চেন আসে ফান্ডামেন্টাল ডিউটি জাস্টিসিয়েবল নাকি নন জাস্টিসিয়েবল। তো ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য হচ্ছে ডিপিএসপির মতোই নন জাস্টিসিয়েবল, কিন্তু ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার হচ্ছে জাস্টিসিয়েবল। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অপশান বি, আদালতের বিচারযোগ্য নয়। ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বল আদালতের বিচারযোগ্য নয় বা নন জাস্টিসিয়েবল। সঠিক অপশানটি সিলেক্ট করো। এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, এদের মধ্যে কোনটা বা কোনগুলো ঠিক সেটা বলতে হবে। তো বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা 1 নাম্বার সংবিধানের পাঠ, 2 নাম্বার সংবিধানের পাঠ নয়। উত্তর হবে অপশান এ, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটা পাঠ। তো 1960 খ্রিস্টাব্দে বেরুবাড়ি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বল ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট নয়। পরবর্তীকালে 1973 খ্রিস্টাব্দে কেশবানন্দা ভারতী ভার্সাস কেরালা অফ স্টেট কেসে সুপ্রিম কোর্ট আগের রায়ের ওভাররুল করেছিল বা অগ্রাহ্য করেছিল। পরবর্তীকালে 1995 খ্রিস্টাব্দে এলআইসি অফ ইন্ডিয়া ভার্সাস ইউনিয়ন গভর্নমেন্ট কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বল ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা পার্ট। অর্থাৎ আমরা দেখলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বল ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা পার্ট। এই কোশ্চেনটাও আগের কোশ্চেনের মতোই দুটো অপশান দেওয়া আছে, এদের মধ্যে কোনটা বা কোনগুলো ঠিক বলতে হবে। তো বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা 1 সংশোধন করা যায়, 2 সংশোধন করা যায় না। উত্তর হবে অপশান এ, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা যায়। সুপ্রিম কোর্ট কেশবানন্দা ভারতী কেসে রায় দিয়েছিল যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অ্যামেন্ডেড করা যাবে বা সংশোধন করা যাবে। সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? উত্তর হবে অপশান এ, একবার। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখন পর্যন্ত একবারই সংশোধন করা হয়েছে, সেটা হচ্ছে 42nd ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ। এবং এই সংশোধনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 3টে টার্ম অ্যাড করা হয়, সেগুলো হচ্ছে সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালো থেকো।